আসসালামু আলাইকুম। আজকে আমি জুলাই জাতীয় সনদ 2025 5ই আগস্টের পরে যেই সনদকে বাস্তবায়ন করার জন্য তারা যে সংস্কার করেছে তা লিপিবদ্ধ করে সেটাকে আইন হিসেবে পাশ করানোর জন্য যে সনদ তৈরি করা হয়েছে, এবং এই সনদ নিয়ে অনেকের মাঝে ভুলভ্রান্তি আছে। অনেকে কখনো পুরো সনদটা হয়তো পড়েও দেখেননি বা শোনেননি, কিন্তু এর কিছু টুকরো টুকরো অংশ মানুষের হাতে পৌঁছেছে বা কানে পৌঁছেছে। বিশেষ করে লিফলেট আকারে, নির্বাচনী প্রচারণার লিফলেট আকারে অনেকে কিছুটা পেয়েছেন। আবার এরই মাঝে অনেকে এই জুলাই সনদ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। আসলে এই জুলাই জাতীয় সনদে কি আছে তা আমি পুরোটাই পড়ছি, এবং তা জনগণের জন্য, সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। সবাই দেখে নিতে পারেন এবং শুনেও বুঝতে পারেন যে আমাদের আসলে জুলাই জাতীয় সনদটা কি আছে। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা। পহেলা কার্তিক 1432, 17ই অক্টোবর 2025। সংশোধিত সংস্করণ 15ই কার্তিক 1432, 31 অক্টোবর 2025। জাতীয় ঐকমত্য কমিশন, ব্লক 1, এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। এরপর আসবো ভূমিকায়। 16 বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে 2024 সালের জুলাই মাসে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সূচনা হয়। এর ফলে 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কিছু দোসর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং দীর্ঘকালীন দমনমূলক ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। জনগণের বিজয়ের ফল হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের জন্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে 6টি কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠন করে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি, সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে সহসভাপতি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানগণ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। জাতীয় ঐকমত্য কমিশন 15ই ফেব্রুয়ারি 2025 তারিখ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। সংস্কারের বিষয়ে ঐকমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়। পরবর্তীতে কমিশন কয়েক দফায় 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 72টি বৈঠকে মিলিত হয়। বৈঠক সমূহের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের সর্বসম্মত ও বৃহত্তর ঐকমত্য এবং কয়েকটি ভিন্নমত সহ মোট 84টি সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করা হয়েছে। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে 33টি রাজনৈতিক দল, এখন এই 33টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 72টি বৈঠকে মিলিত হয়। এখন এই 33টি রাজনৈতিক দল কারা কারা, সেটার জন্য আমাদেরকে যেতে হবে
পরিশিষ্টে আসুন আগে আমরা দেখি এই রাজনৈতিক দলগুলো কারা কারা আছে, কারণ এদেরকেই প্রতিটি সংস্কারের ডান পাশে তাদের পরিচয় দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কারা, যারা সম্মতি দিয়েছে আর যারা সম্মতি দেয়নি। এই হচ্ছে সেই পরিশিষ্ট জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়নে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটসমূহের তালিকা বর্ণানুক্রমিক অনুযায়ী। 1 নম্বরে আছে 12 দলীয় জোট, 2 নম্বরে আমজনতার দল, 3 নম্বরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, 4 ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5 ইসলামী ঐক্য জোট, 6 খেলাফত মজলিস, 7 গণ অধিকার পরিষদ জিওপি, 8 গণতান্ত্রিক বাম ঐক্য, 9 গণফোরাম, 10 গণসংহতি আন্দোলন, 11 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, 12 জাকের পার্টি, 13 জাতীয় গণফ্রন্ট, 14 জাতীয় নাগরিক পার্টি এনসিপি, 15 জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, 16 জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, 17 জাতীয়তাবাদী সমমনা জোট, 18 নাগরিক ঐক্য, 19 বাংলাদেশ খেলাফত মজলিস, 20 বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ, 21 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 22 বাংলাদেশ জামাতে ইসলামী, 23 বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, 24 বাংলাদেশ লেবার পার্টি, 25 বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, 26 বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, 27 বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, 28 বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, 29 বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি বিএসপি, 30 বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, 31 ভাসানী জনশক্তি পার্টি, 32 রাষ্ট্র সংস্কার আন্দোলন, 33 লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। তো আমরা দেখতে পারলাম যে কোন কোন রাজনৈতিক দল এবং জোটের সাথে এই সনদ জড়িত, যাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে এবং তাদের সাথে 72টি বৈঠক সম্পন্ন করা হয়েছে। এবার আসব সেই যেখানে শেষ করেছিলাম তারপরে, অর্থাৎ এরপরে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্যবৃন্দ জ্যেষ্ঠতার ক্রমানুসারে 9। 1 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি। 2 অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি। 3 ডক্টর বদিউল আলম মজুমদার, সদস্য। 4 বিচারপতি এমদাদুল হক, সদস্য। 5 আব্দুল মুঈদ চৌধুরী, সদস্য 15 ফেব্রুয়ারি 2015 থেকে 16 মে 2025। 6 ডক্টর ইফতেখারুজ্জামান, সদস্য। 7 সফররাজ হোসেন, সদস্য। 8 ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, সদস্য, 17 মে 2025। কমিশনের সহযোগী মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ঐক্যমত্য গঠন। জুলাই জাতীয় সনদ 2025 সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র শ্রমিক জনতার সফল গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহের পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছি। 1 পটভূমি।
প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে নিপীড়িত জনগণের দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 1947 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় এবং পূর্ব বাংলা তার অন্তর্ভুক্ত হয়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈর শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ সংক্ষুব্ধ হয়ে ওঠে। 1952 সালের ভাষা আন্দোলন এবং তৎপরবর্তী 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের স্বায়ত্ত শাসনের আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার সংগ্রামের বাস্তব প্রতিফলন ঘটে। 1971 সালের 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরোচিত গণহত্যা শুরু করলে পরদিন 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। মহান স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি। শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোঁচট খেয়েছে। 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এক দলীয় বাকশাল কায়েম করা হয়। ওই বছরই এক সামরিক অভ্যুত্থানের ফলে সংগঠিত রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থার পতন ঘটে। নানামুখী রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় 1978 সালে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে 1979 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবারও গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি, যে কারণে বিগত 5 দশকে রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা যায়নি এবং এগুলো অত্যন্ত নুজ ও দুর্বলভাবে কাজ করেছে। 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠা তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই ধারাবাহিকতায় 2007 সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যা 1-11 সরকার নামে পরিচিত, যার ফলে নির্বাচন স্থগিত হয়ে যায়। বিগত 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হয়ে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে থাকে। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়ন, নির্যাতন, মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করে। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে সংগঠিত হয় এক নির্মম হত্যাযজ্ঞ। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে বিশেষ ব্যক্তি, পরিবার ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয়। 1.5 দশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন, বিভিন্ন বিনিবর্তনমূলক আইন প্রণয়ন 2014, 2018 ও 2024 সালে পর পর 3টি বিতর্কিত ও প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস এবং বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে। বস্তুতপক্ষে রাষ্ট্র কাঠামোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের অবারিত সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে বিগত 16 বছরে দলীয় প্রভাবকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর, জবাবদিহিতাবিহীন ও বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল। এই পটভূমিকায় রাজনৈতিক দলগুলোর তথা জনগণের দীর্ঘ 16 বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং 2018 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং অবশেষে 2024 সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবী তথা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল এবং সকল স্তরের জনতার
অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা স্ব স্ব অবস্থান থেকে রেমিটেন্স বন্ধ করা সহ অব্যাহতভাবে সক্রিয় ভূমিকা পালন করে। সফল এই অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের তাৎপর্যপূর্ণ ভূমিকা স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করে। এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিশু ও নারী সহ সহস্রাধিক নিরস্ত্র নাগরিক নিহত এবং 20,000-এর বেশি মানুষ গুরুতর আহত হয়। তাদের আত্মাহুতি, ত্যাগ এবং জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পরাজিত হয়ে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়। বর্ণিত প্রেক্ষাপটে জনগণের মননে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল আকাঙ্ক্ষার স্পষ্ট প্রকাশ ঘটে। বিশেষত সংবিধানের মৌলিক সংস্কার, ধসে পড়া নির্বাচনী ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা, প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থা এবং দুর্নীতি দমন ও জবাবদিহির ব্যবস্থায় সর্বত্র ব্যাপক সংস্কারের জোরালো আওয়াজ ওঠে। এই প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের সরকার প্রথম দফায় বিষয়ভিত্তিক 6টি পৃথক সংস্কার কমিশন গঠন করে। 2. সংস্কার কমিশন গঠন। গণ অভ্যুত্থানের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমে 3 অক্টোবর 2024 তারিখে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে 5টি সংস্কার কমিশন যথা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং এরপর 7ই অক্টোবর 2024 তারিখে জারিকৃত অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন গঠন করে। উক্ত কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামতে এবং সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি সহ অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রস্তুতকৃত সুপারিশ সহ প্রতিবেদন 31 জানুয়ারি 2025 তারিখে অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করে। 3. জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন। সার্বিক সংস্কার প্রক্রিয়াকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানগণ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পরিবর্তে উক্ত কমিশনের একজন সদস্যকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে কমিশন কিছুটা পুনর্গঠন করা হয়। তাছাড়া রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা সরকারের নিবিড় যোগাযোগের সুবিধার্থে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী ঐক্যমত্য গঠন নিয়োগ দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব ছিল আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করা। প্রাথমিকভাবে কমিশনের মেয়াদে ছিল কার্যক্রম শুরুর তারিখ থেকে 6 মাস। পরবর্তীতে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিগত 11ই আগস্ট 2025 তারিখে প্রথমবার, 15ই সেপ্টেম্বর 2025 তারিখে দ্বিতীয়বার 1 মাস করে এবং 16ই অক্টোবর 2025 তারিখে তৃতীয়বার 15 দিন সহ সর্বমোট 3 দফায় কমিশনের মেয়াদ 2 মাস 15 দিন 31 অক্টোবর 2025 পর্যন্ত বৃদ্ধি করা হয়। 4. কমিশনের কার্যক্রম। জাতীয় ঐক্যমত্য কমিশন 15 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে 6টি কমিশনের প্রতিবেদনের ছাপানো অনুলিপি সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়। এরপর 5 মার্চ 2025 তারিখে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর 5টি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয়। এর মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক 27টি, বিচার বিভাগ সংস্কার বিষয়ক 23টি, জনপ্রশাসন সংস্কার বিষয়ক 26টি ও
দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক 20টি সুপারিশ ছিল। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো সরাসরি প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য হওয়ায় সেগুলো স্প্রেডশিটে রাখা হয়নি। অপরদিকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য 5টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হয়। মোট 33টি রাজনৈতিক দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে প্রেরণ করে। অনেকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে। মতামত গ্রহণের পাশাপাশি প্রথম পর্যায়ে 20 মার্চ থেকে 19 মে 2025 তারিখ পর্যন্ত 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মোট 44টি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে কিছু দলের সঙ্গে কমিশনের একাধিকবার বৈঠক হয়। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষে কমিশন মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ মোট 20টি বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় মিলিত হয়। এই পর্যায়ে 3 জুন থেকে 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত 30টি দল ও জোটের প্রতিনিধিগণ একত্রিত হয়ে ব্যাপক ভিত্তিক আলোচনায় অংশ নেন। এই পর্বে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মোট 23টি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনার ভিত্তিতে 30টি রাজনৈতিক দল ও জোটের মতামত এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ার ফলাফল স্বরূপ নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 কিছু বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের ভিন্নমত সহ সর্বসম্মতভাবে প্রণীত হয়। 5 ঐক্যমত্যের ঘোষণা। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা স্ব দলের পক্ষ থেকে ক বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত, আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্যে উপনীত হয়েছি। খ এসব বিষয়কে এই জাতীয় সনদে কিছু বিষয়ে ভিন্নমত সহ সন্নিবেশিত করতে সম্মত হয়েছি এবং গ 2009 সাল থেকে পরবর্তী 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ, গ্রেপ্তার ও কারাবরণকারীদের প্রতি সহমর্মিতা এবং উক্ত গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসাবে আমরা এই সনদকে জুলাই জাতীয় সনদ 2025 হিসাবে ঘোষণা করছি। 6 ঐক্যমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ। ক সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। এখানে বাম পাশে দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদের ভাষ্য এবং বাম পাশে দেওয়া হয়েছে, ডান পাশে দেওয়া হয়েছে রাজনৈতিক দল ও জোটের মতামত। রাষ্ট্র, ভাষা, নাগরিকত্ব ও সংবিধান। 1 নম্বর ভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। এটির পরিপ্রেক্ষিতে 32টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, যাদের নাম্বারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এগুলো পজ করে দেখে নিতে পারেন। আমি শুধু সনদগুলো পড়ে যাচ্ছি এবং যারা মত দিয়েছে এবং মত দেয়নি সেগুলো উল্লেখ করতেছি। নাম্বার 2 বাংলাদেশের নাগরিকদের পরিচয়। বিদ্যমান ও সংবিধানের অনুচ্ছেদ 6(2)(a) বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে: বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া বিবেচিত হইবেন। 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে এই ব্যাপারে, কিন্তু 3টি রাজনৈতিক দল একমত নয়। এই 3টি রাজনৈতিক দল হচ্ছে 9, 15 ও 28। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরপর আসে 3 নম্বরে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্ন কক্ষের 2/3 এবং উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। তবে প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ তথা 8, 48, 56,
142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা অনুচ্ছেদ 58 ক, 2 এর ক পরিচ্ছেদ, 58 খ, 58 গ, 58 ঘ ও 58 উম অনুচ্ছেদ হিসাবে সংবিধানে যুক্ত হবে, তা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এক্ষেত্রে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 2টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট, পরিশিষ্টের ক্রমিক 21, উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে ভিন্নমত আছে, অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো এখতিয়ার উচ্চকক্ষের থাকবে না, ও 28, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 4. সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ, সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 7 ক এবং 7 খ বিলুপ্ত করা হবে। 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 3টি রাজনৈতিক দল একমত নয়। 3টি দলের নাম্বার হচ্ছে 8, 9 ও 20। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 5. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, সংবিধানের অনুচ্ছেদ 150 এর 2 সংশোধন করা হবে এবং এই সংশ্লিষ্ট 5ম ও 6ষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। 23টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, আর 9টি রাজনৈতিক দল একমত নয়। তাদের নাম্বারগুলো হচ্ছে 12, 13, 20, 25, 27, 28, 29, 30 ও 31। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 6. জরুরি অবস্থা ঘোষণা। 1. বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 141 এর ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মারামারি বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 2. জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। 3. জরুরি অবস্থাকালীন নাগরিকের 2টি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে এই মর্মে বিধান করা হবে যে অনুচ্ছেদ 47 ক এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের ক জীবনের অধিকার, রাইট টু লাইফ, এবং খ বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 35 বর্ণিত মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না। 29টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে, আর একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট, সেটা হচ্ছে 27। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 7. মূলনীতি সমূহ। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। 24টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে, আর 6টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। নাম্বারগুলো হচ্ছে 9, 15, 20, 25, 27 ও 28। নোট: পরিশিষ্টের ক্রমিক 9, 15, 20, 25, 27 ও 28 এ উল্লেখিত 6টি রাজনৈতিক দল বিদ্যমান 4 মূলনীতি অপরিবর্তিত রেখে যুক্ত করার বিষয়ে একমত। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 8. সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। সংবিধানে এরূপে যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।
29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 3টি রাজনৈতিক দল একমত নয়। 9, 27 ও 29। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 9, মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোর সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে উল্লেখ করা হবে, যাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি বিধানাবলী পরিবর্তন করতে পারেন। 29টি রাজনৈতিক দল ও জোট এতে একমত। একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট, সেটি হচ্ছে 27। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাষ্ট্রপতি। 10, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সংবিধানে এরূপে যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভায় উভয় কক্ষের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 48-এর 4A বর্ণিত যোগ্যতা সমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। 29টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট, সেটি হচ্ছে 4। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 11, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্য সংবিধানের অনুচ্ছেদ 48(3) এর সংশোধনী আনয়ন করা, যাতে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারেন। 1, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। 2, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ। 3, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ। 4, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। 5, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং 6, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। 30টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। 9টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 12, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি 2/3 সদস্যের ভোটে পাশ করার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে 2/3 সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 29টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। 3টি রাজনৈতিক দল একমত নয়। নাম্বারগুলো হচ্ছে 9, 13 ও 18। নোট: অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 13, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট আইনে এরূপে বিধান রাখা হবে যে এরূপ কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে। 30টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 14, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের
প্রয়োজনে সংশোধন করা হবে। 30টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছেন। 15 প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অনুষ্ঠিত থাকবেন না। 26টি রাজনৈতিক দল এতে একমত হয়েছেন এবং 4টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট, এরা হচ্ছেন 1, 16, 17 ও 21। প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন। অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 16 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হবে। 1 মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 সংবিধানের অনুচ্ছেদ 58 খ সংশোধন পূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার 15 দিনের পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। 3 মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার 30 দিন পূর্বে আইনসভার নিম্নকক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় 1 প্রধানমন্ত্রী, 2 বিরোধী দলীয় নেতা, 3 স্পিকার, 4 ডেপুটি স্পিকার বিরোধী দলের এবং 5 সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে তাহলে সেসব দলের মধ্য থেকে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে বিবেচিত হবে। মোট 5 সদস্য সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। কমিটির যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন। এতে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 4 কমিটি গঠিত হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকট হতে সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে। 28টি রাজনৈতিক দল ও জোট একমত আর 2টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট এই 4 নম্বরটির ব্যাপারে। এরা হচ্ছেন 4 ও 22। মোট 2টি রাজনৈতিক দল দফা 16 এর ক্রমিক 4 উল্লেখিত নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ বাদ দেওয়ার প্রস্তাব করেছে। নোট অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরপরে আসি 5 রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করবে। কমিটি নিজ উদ্যোগেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য উপযুক্ত ব্যক্তির নাম অনুসন্ধান ও অন্তর্ভুক্ত করতে পারবে। 6 পরবর্তী 72 ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সবাই মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ ও স্বতন্ত্র সংসদের সদস্যদের নিকট হতে প্রস্তাবিত নামসমূহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত বাংলাদেশের যে সকল নাগরিক সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 এর অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য হতে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। 7 বাছাই কমিটি গঠিত হওয়ার পরবর্তী 120 ঘন্টার মধ্যে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুচ্ছেদ 58 গ বর্ণিত শর্ত অনুসরণ পূর্বক সংসদের সরকারি দল বা জোট 5 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং প্রধান বিরোধী দল বা জোট 5 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল
2 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্যে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ ভোট প্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে। উপযুক্ত প্রক্রিয়ায় প্রাপ্ত নাম সমূহ স্পিকার জনসাধারণ অবগতির জন্য প্রকাশ করবেন। 8, উপযুক্ত দফা 7 বর্ণিত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী 48 ঘন্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে। অনুরূপভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামের তালিকা হতে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট 2 জনের নামের তালিকা হতে সরকারি দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে এবং প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে। এই পদ্ধতিতে প্রাপ্ত নামসমূহের মধ্য হতে যে কোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, তবে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত হবেন। অথবা কোনো একজনের ব্যাপারে কমিটির 5 জন সদস্যের মধ্যে যদি 4 জন সদস্য একমত হন, তাহলে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হবেন। এই ধারাগুলোর ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 9, যদি উপর্যুক্ত পদ্ধতিতে কোনো একজনের বিষয়ে প্রস্তাবকারী পক্ষসমূহের একমত হতে না পারে, তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসাবে যুক্ত হবেন। তবে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কারো নাম প্রস্তাব করতে পারবেন না। উক্ত 2 জন প্রতিনিধির মধ্যে একজন আপিল বিভাগের বিচারপতি হবেন এবং একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন। উক্ত 2 জন বিচার বিভাগীয় প্রতিনিধিকে মনোনীত করার জন্য 1 সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, 2 কর্মরত প্রধান বিচারপতি এবং 3 আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হবে। এতে 23টি রাজনৈতিক দল একমত হয়েছে। 7টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। তত্ত্বাবধায়ক সরকার গঠনের এই স্তর বিষয়ে নোট অফ ডিসেন্ট প্রদান করে এই স্তরটি জাতীয় সংসদ কর্তৃক নির্ধারণের প্রস্তাব করেছে পরিশিষ্টের ক্রমিক এই নাম্বারগুলো। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 10, এই পর্যায়ে 7 সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটের র্যাঙ্কড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উক্ত সংক্ষিপ্ত তালিকা হতে যে কোনো একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেবেন। এই ধারাটিতে 23টি রাজনৈতিক দল একমত হয়েছে। 7টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। তত্ত্বাবধায়ক সরকার গঠনের এই স্তর বিষয়ে নোট অফ ডিসেন্ট প্রদান করে এই স্তরটি জাতীয় সংসদ কর্তৃক নির্ধারণের প্রস্তাব করেছে পরিশিষ্টের ক্রমিক এই নাম্বারগুলো। নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 11, উপযুক্ত যে কোনো পদ্ধতিতে মনোনীত ব্যক্তিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি পরবর্তী 90 দিনের জন্য প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দান করবেন। তবে শর্ত থাকে যে সংসদ বহাল থাকা অবস্থায় তিনি শপথ গ্রহণ করবেন না। 30টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছেন। 12, উপযুক্ত পদ্ধতি সমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয়, তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে শর্ত থাকে যে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। 28টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 2টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের বাইরে রাখার পক্ষে 20 এবং 23। নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
13, কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে রাষ্ট্রপতি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ববর্তী র্যাঙ্কড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে দ্বিতীয় স্থানে থাকা বয়সে জ্যেষ্ঠতম ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দান করবেন। দ্বিতীয় স্থানে থাকা বয়সে জ্যেষ্ঠতম ব্যক্তি দায়িত্ব গ্রহণে অসম্মতি জানালে অথবা দায়িত্ব পালনে অপারগ হলে র্যাঙ্কড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে পরবর্তী স্থানে থাকা ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে অবশিষ্ট মেয়াদের জন্য নিযুক্ত হবেন। এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা পদে পরিবর্তন হলেও উপদেষ্টা পরিষদ বহাল থাকবে, তবে উপদেষ্টা পরিষদের কোনো পদ শূন্য হলে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা সেই শূন্য পদ পূরণের অধিকার রাখবেন। 24টি রাজনৈতিক দল এতে একমত হয়েছে। 6টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। তত্ত্বাবধায়ক সরকার গঠনের এই স্তর বিষয়ে নোট অফ ডিসেন্ট প্রদান করে এই স্তরটি জাতীয় সংসদ কর্তৃক নির্ধারণের প্রস্তাব করেছে পরিশিষ্টের কর্মী এই নাম্বারগুলো। নোট, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 14, নিয়োগ লাভের পর প্রধান উপদেষ্টা উপযুক্ত বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 বর্ণিত উপযুক্ত ব্যক্তিদের মধ্য হতে অনধিক 15 জন ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে নিয়োগের জন্য বেছে নেবেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রদান করবেন। 15, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে জাতীয় সংসদে সচিবালয়ের ব্যবস্থাপনায় বিলুপ্ত সংসদের একই ধরনের প্রতিনিধিত্ব নিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে এবং উক্ত কমিটি পরবর্তী 14 দিন অথবা 336 ঘন্টার মধ্যে উক্তরূপ অভিন্ন পদ্ধতিতে একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেবে এবং তিনি অবিলম্বে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান উপদেষ্টা নিযুক্ত হবেন। 16, সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 ঘ সংশোধন পূর্বক 72 বছরের অধিক বয়স্ক নহেন শব্দসমূহের পরিবর্তে 75 বছরের অধিক বয়স্ক নহেন শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। 17, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এবং উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। 18, সংবিধানে বর্ণিত বিধানাবলী সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার ও অবসানের সময়সীমা নির্ধারিত হবে। 19, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে অনধিক 90 দিন, তবে দৈব দুর্বিপাক জনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আরো 30 দিন দায়িত্ব পালন করতে পারবে। 20, নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে তার পদের কার্যভার গ্রহণ করবেন সেই তারিখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। 21, ত্রয়োদশ সংশোধনীর অনুচ্ছেদ 58 গ 2 এর বিধানে উল্লিখিত ব্যবস্থা বহাল থাকবে। এই ধারাগুলোর ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। এবার আসি 17 নম্বর ধারায়, আইনসভা গঠন। সংবিধানে এর উপযুক্ত করা হবে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে যা নিম্ন কক্ষ জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ সিনেটের সমন্বয়ে গঠিত হবে। 25টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। 5টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচন পদ্ধতি ও এখতিয়ার। 18 নম্বর ধারা, উচ্চকক্ষের গঠন। ক, নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন। 24টি রাজনৈতিক দল এতে একমত হয়েছে। 7টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। 1, 16, 17 ও 21 উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত আছে, অর্থাৎ নিম্ন কক্ষের আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে। 24, 28 বর্তমান আর্থ সামাজিক ব্যবস্থায় এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই ও 33
অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। খ, উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ হতে 5 বছর, তবে কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। 29টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট, সেই নাম্বারটি হচ্ছে 28। বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। গ, রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে। তালিকায় কমপক্ষে 10% নারী প্রার্থী থাকতে হবে। এতে 23টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 7টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট আর নোট আছেই। 19 নম্বর ধারা, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। উচ্চকক্ষ নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবে। ক, নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনা করবে। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব করতে পারবে। নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। উচ্চকক্ষে কোনো বিল সর্বোচ্চ 2 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচিত হবে। খ, যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে সেক্ষেত্রে উভয় কক্ষ কর্তৃক পাশকৃত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। গ, যে ক্ষেত্রে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে পাঠাবে সেক্ষেত্রে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। ঘ, উচ্চকক্ষ থেকে ফেরত পাঠানো বিল যদি নিম্নকক্ষের অধিবেশনে আবারও পাস হয় তবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরিত হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। 24টি রাজনৈতিক দল ও জোট এতে একমত হয়েছে। 8টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। এই নাম্বারগুলো এর ক্রমিক ধারা ক ও অর্থাৎ উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা যথা সংবিধান সংশোধন, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি বিল উচ্চকক্ষে প্রেরণ করা হবে না। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ 1 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচিত হবে। 25-28 বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই। 33 দফা 19 এর ক্রমিক ক ও এর বিষয় দ্বিমত নোট আছে। আজ এ পর্যন্তই। আবার পার্ট 2 তে আলোচনা করব ধারা 20 থেকে। ধন্যবাদ।